আওয়ামী লীগের নতুন কমিটি গণতান্ত্রিক ব্যবস্থায় কার্যকর ভূমিকা রাখবে আশাবাদ বিশ্লেষকদের। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক। বিয়ে বিচ্ছেদ, দেনমোহর ও ভরণ পোষণ সহ পারিবারিক সমস্যা নিরসনে গঠিত আদালতে সুফলের চেয়ে ভোগান্তি বেশি। অভিযোগ, ভুক্তভোগীদের অধিক গুরুত্ব দেওয়ার তাগিদ। 3 দফা সময় বাড়ালেও নিজস্ব ক্যাম্পাসে যেতে পারেনি 40টি বেসরকারি বিশ্ববিদ্যালয়। ডিসেম্বরের মধ্যে না গেলে কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি মন্ত্রণালয়ের। যেখানে সেখানে পার্কিং ও গাড়ি থামানোর কারণেই চট্টগ্রামে প্রতিদিনই সৃষ্টি হচ্ছে যানজট। পরিকল্পিত অবকাঠামো ও ট্রাফিক ম্যানেজমেন্টের পরামর্শ নগর পরিকল্পনাবিদের। এবং শ্বাসরুদ্ধকর চট্টগ্রাম টেস্টে ঐতিহাসিক জয়ের জন্য আজ বাংলাদেশের দরকার 33 রান, ইংল্যান্ডের প্রয়োজন 2 উইকেট। সময় সংবাদের সঙ্গে আছে আমি এস এম ইকবাল। দর্শক, বাংলাদেশ চট্টগ্রাম টেস্টে এখনো অপেক্ষার পালা। শেষ খবর পর্যন্ত 286 রানের লক্ষ্যে ব্যাট করতে থাকা টাইগারদের সংগ্রহ 8 উইকেটে 255 রান। চতুর্থ দিন শেষে বাংলাদেশের প্রয়োজন ছিল 33 রান আর ইংল্যান্ডের 2 উইকেট। শুরুর দিকে উইকেট ভেজা থাকায় বেশ দেখে শুনে খেলছিলেন সাব্বির ও তাইজুল। এই মুহূর্তে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আছে আমাদের রিপোর্টার পার্থ প্রতিম বিশ্বাস। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। পার্থ, ধন্যবাদ ইকবাল। দেখতে দেখতে কিন্তু 4টি দিন শেষ, আজকে পঞ্চম দিনের খেলা শুরু হয়েছে। আর আজকেই নির্ধারণ হবে চট্টগ্রামের এই টেস্ট সিরিজে টেস্ট ম্যাচে কে জিতবে, ইংল্যান্ড নাকি বাংলাদেশ। তো সেক্ষেত্রে এখনো পর্যন্ত 33 রান দূরে আছে জয় থেকে বাংলাদেশরা। সেক্ষেত্রে ইংল্যান্ডের দরকার 2টি উইকেট আর বাংলাদেশের দরকার 33 রান। ক্রিজে রয়েছেন সাব্বির রহমান ও তাইজুল। সেক্ষেত্রে গতকাল 253 রানে তারা চতুর্থ দিনের খেলা শেষ করেছে। আর কিছুক্ষণ আগেই বাংলাদেশ দল কিন্তু তাদের পঞ্চম দিনের খেলা শুরু করেছে 33 রানের জয়ের লক্ষ্যে। তো চট্টগ্রামবাসী কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছে যে এখানে এই 33 রান করবে। যেহেতু সাব্বির আছে, তারা আশা করছেন যে 33 রান তুলেই চট্টগ্রামের এই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নতুন ইতিহাস রচনা করবে টাইগাররা। এর আগে কিন্তু 8 বার ইংল্যান্ডের সাথে দেখা হয়েছে বাংলাদেশ দলের, কিন্তু সেক্ষেত্রে একটিতেও জয় পায়নি। আরো 3টিতেই কিন্তু ইনিংসে ব্যবধানে পরাজয় হয়েছিল বাংলাদেশ দলের। কিন্তু এইবার কিন্তু বাংলাদেশ দলের ইতিহাস জয়ের হাতছানি এই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। আমরা এমনিতেই জানি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম বাংলাদেশের জন্য লাকি গ্রাউন্ড হিসাবে পরিচিত। তো সেক্ষেত্রে এখানে চট্টগ্রামবাসী উন্মুখ হয়ে আছে, এখানে বাংলাদেশ দল জয় পাবে। সেক্ষেত্রে তারা উল্লাস করবে, বিজয় আনন্দে মাতবে। যেহেতু ওয়ানডে এবং টি20তে বাংলাদেশ এখন অনেক পরিণত, সেক্ষেত্রে তারা গত 2 বছর ধরে ভালো খেলছে এবং টেস্টে ইংল্যান্ডের সাথে চট্টগ্রামে জিতে, ঢাকায়ও কিন্তু জিতে সিরিজ জয় করবে, তেমনটি প্রত্যাশা করছে চট্টগ্রামে যারা ক্রিকেট প্রেমী রয়েছেন তারা। আর আমরা দেখেছি যেহেতু এই উইকেটটা কিন্তু অনেকটাই ভিন্ন, টার্নিং উইকেট ছিল, বাউন্সিং উইকেট ছিল। প্রথম দিন থেকে আশা করা যাচ্ছে চট্টগ্রামের যে এই মাটিতে যে টেস্ট অনুষ্ঠিত হচ্ছে এখানে কিন্তু ফলাফল আসবে। যেহেতু প্রথম দিনেই আমরা দেখেছি চট্টগ্রামের মেহেদী হাসান, মিরাজ, এছাড়া সাকিব আল হাসান, তারা কিন্তু তাদের যে ঘূর্ণি বল, সেই ঘূর্ণি বলে কিন্তু ইংল্যান্ডের যারা প্রথম সারির যে ব্যাটসম্যানগুলো রয়েছে তারা কিন্তু অনেকটাই কুপকাত হয়েছিল। সেক্ষেত্রে যখন বাংলাদেশও ব্যাটিংয়ে নেমেছিল, স্পিনারদের আঘাতে কিন্তু বাংলাদেশেরও অনেক উইকেট চলে গিয়েছিল। তো সেক্ষেত্রে কোনো ব্যাটসম্যানই কিন্তু বেশিক্ষণ সেট হতে পারছিল না এই উইকেটে, এবং তখন থেকেই বোঝা যাচ্ছিল যে আসলে এই চট্টগ্রামের এই টেস্টে এখানে কিন্তু ফলাফল আসবে। আর ফলাফল আসার জন্য কিন্তু আজকে পঞ্চম দিনে খেলাটি এসে দাঁড়িয়েছে। সেক্ষেত্রে আজ সকালে এখন ব্যাটিংয়ে নেমেছে, ব্যাটিং করছে বাংলাদেশ দল। সেক্ষেত্রে আর মাত্র 30 রান দূরে রয়েছে জয় থেকে। এই জয় যদি পায় তাহলে চট্টগ্রামের মাটিতে আর মুশফিক বাহিনী নতুনভাবে ইতিহাস রচনা করবে, নতুনভাবে কাহিনী লিখবে এই টেস্ট রচনার ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমি যদি বলি, দর্শকরা কিন্তু সকাল থেকেই মাঠে আসছেন, তারা নিজের চোখে জয়টি যাতে উপভোগ করতে পারে সেই বিষয়টি দেখার জন্য তারা এখানে আসছেন। এবং তারা বলছেন যেহেতু সাব্বির ক্রিজে রয়েছেন, 59 রান করেছেন, সাব্বিরের প্রতি সবাই আস্থাভাজন। সেক্ষেত্রে সাব্বির ভালো খেলবে, ভালো খেলে বাংলাদেশ দলকে একটি নতুন দিক উন্মোচন করবে এমনটি প্রত্যাশা করছে তারা। আর এখানে কিন্তু যারা রয়েছে, আমরা সহ অন্যান্য যারা আছে, সবাই কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন সেই মুহূর্তটি আসে বাংলাদেশের জয়ের। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে সর্বশেষ খবর। দর্শক, জয় লক্ষ্যে এখন চট্টগ্রাম টেস্টে পঞ্চম দিনের মতো ব্যাট করছে বাংলাদেশ, যেখানে বাংলাদেশের দরকার আর মাত্র 30টি রান। অন্যদিকে ইংল্যান্ডের দরকার হচ্ছে 2টি উইকেট। তো বহুত রোমাঞ্চিত একটি টেস্ট আমরা দেখতে পাচ্ছি। আর এই টেস্টের খবর জানাচ্ছিলেন চট্টগ্রাম থেকে আমাদের সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস।
বিবাহ বিচ্ছেদ, দেনমোহর, ভরণ-পোষণ সহ পারিবারিক 5টি সমস্যার সমাধানে গঠিত হয় পারিবারিক আদালত। ভুক্তভোগীদের অভিযোগ, এসব বিরোধ নিষ্পত্তিতে আদালতের সুফলের চেয়ে ভোগান্তি বেশি। আইনজীবী ও বিশেষজ্ঞদের মত, পারিবারিক মামলাগুলোকে অন্যান্য মামলার মতো না দেখে অধিক গুরুত্ব দিলেই মিলবে সুফল। আফজাল হোসেনের রিপোর্ট। পারিবারিক স্পর্শকাতর সমস্যাগুলোর আইনিভাবে সুরাহা হয় পারিবারিক আদালতে। এ লক্ষ্যে দেশের প্রতিটি জেলায় রয়েছে এই আদালত। তবে এই আদালত নিয়ে অভিযোগের শেষ নেই বিচার প্রার্থীদের। বিবাহ বিচ্ছেদ, দাম্পত্য অধিকার পুনরুদ্ধার, মোহরানা, ভরণ-পোষণ এবং সন্তানের অভিভাবকত্বের মতো স্পর্শকাতর মামলাগুলোর বিচার হয় এই পারিবারিক আদালতে। বিচার প্রার্থীরা বলছেন, এসব মামলায় বিচার চাইতে এসে যতটা সুফল পেয়েছেন তার চেয়ে বেশি পড়তে হয়েছে ভোগান্তিতে। কতদিন হলো এই মামলাটা চলতেছে? 2008 হ্যাঁ, 2008 করছি মামলা উতুলে না খেলাতি করে, আর যতই দেখুন কেন নেয় না, কেন নিলে একটা মামলা তো কোন যায়। মামলা দিয়েছে আরো 1.5 বছর আগে, ওয়ারেন্টটা হাতে নিয়ে রাখছে। অ্যারেস্ট হওয়ার পরে আমি কি জানতে পারছি মামলাটা আরো 1.5 বছর আগে ডেট দিয়ে ঘুরাই দেয়। আমি কেস চালানোর অযোগ্য ভাই। ঢাকার 4টি পারিবারিক আদালতে মামলা ঝুলছে প্রায় 15,000। এক গবেষণায় দেখা যায়, নিষ্পত্তিতে ধীরগতি, আইনি জটিলতা ও আইনজীবীদের গাফিলতির কারণে প্রায় 45% মানুষ মামলা থেকে সরে আসেন। অনেকে আগ্রহ হারিয়ে ফেলে। এর মাঝে কিছু কিছু মামলা আমরা পাই যারা ওই যে অ্যামিকেবল সেটেলমেন্টের মাধ্যমে মামলা এক পর্যায়ে এসে মানে আর তারা কন্টিনিউ করতে চায় না। দুই পক্ষই বুঝে যে এই আদালত মানেই হ্যাসেল। একটা সমন ইস্যু করতে চলে যায় 3 বছর 4 বছর, এবং একটা 50,000 টাকার মামলার জন্য দেনমোহরের মামলার জন্য করেছে, তার খরচ হয়ে গেছে 50,000 টাকার অধিক। আইনজীবীর ফি আছে এবং কোর্টের ফি তো আছে। তো এই সমন জারিটা যদি একটু সংক্ষিপ্ত করা যায় এবং এই সমন জারির বিষয়ে যদি একটু বিকল্প ভাবা যায়, তাহলে সেই ক্ষেত্রে আসলে ভোগান্তিটা কমবে। তবে পারিবারিক মামলাগুলোকে অন্য মামলার মতো না দেখে নিষ্পত্তিতে অধিক গুরুত্ব দিলে পারিবারিক আদালতেই সুফল পাওয়া সম্ভব বলে মনে করেন সাবেক এই জেলা জজ। উভয় পক্ষের আইনজীবী এবং বিচারককে অন্যান্য মামলার মতন করে না মনে করে সামাজিক দায়িত্ব, আমাদের সামাজিক দায়বদ্ধতা মাথায় নিয়ে মীমাংসা করতে চাই বা মামলাটা নিষ্পত্তি করতে চাই, তাহলে মামলাটা যথেষ্ট দ্রুত মানে নিষ্পত্তি করা সম্ভব হবে। পাশাপাশি মামলা নিষ্পত্তির সময় বেঁধে দেওয়া এবং সমন জারি সহ বিচার প্রক্রিয়ার আধুনিকায়ন করা গেলে পারিবারিক আদালতেই শতভাগ সুবিচার প্রতিষ্ঠিত হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। 3 দফা সময় বাড়ানো হলেও নিজস্ব ক্যাম্পাসে যেতে পারেনি দেশের 40টি বেসরকারি বিশ্ববিদ্যালয়। বিপণী বিতান বা হাসপাতালের উপরে কক্ষ ভাড়া নিয়ে চলছে অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। এজন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দুষছেন সরকারের নানা আইনি জটিলতাকে। তবে শিক্ষা মন্ত্রণালয় বলছে, ডিসেম্বরের মধ্যে নিজস্ব ক্যাম্পাসে না গেলে কঠোর হবেন তারা। তাহিয়া রুবাইয়া, তপলা রিপোর্ট। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী বিশ্ববিদ্যালয় শুরুর 7 বছরের মধ্যেই স্থায়ী ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম চালাতে হবে, কিন্তু অধিকাংশ বিশ্ববিদ্যালয়ই শুরু থেকে এই আইনটি উপেক্ষা করে গেছে। এ নিয়ে তৃতীয়বারের মতো ইউজিসির বেঁধে দেয়া সময়ও শেষ হতে যাচ্ছে এ বছরের ডিসেম্বরে। তবে 7 বছর হয়েছে এমন পুরনো 52টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বর্তমানে মাত্র 12টি বিশ্ববিদ্যালয়ে রয়েছে নিজস্ব ক্যাম্পাস। বাকি বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের ক্যাম্পাসে যেতে না পারার কারণ হিসেবে দায়ী করছেন সরকারের নানা জটিলতাকে। অনেক ইউনিভার্সিটি জমি কিনেছে, তারপরে রাজুকের অনুমোদনের জন্য সেখানে অনেক দিন সময় লাগে। ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন থেকে রাজুকে একটা লিয়াজও করে দিতে পারতো যে যেসব প্ল্যান দেওয়া হবে ইউনিভার্সিটির জন্য সেগুলো খুব দ্রুত সলভ করা হবে। যারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মালিক হন, নতুন যারা অনুমতি পান, তারা সবাই সরকার সমর্থক। যেহেতু বড় অঙ্কের বিনিয়োগ করছে, তাদের পক্ষে সরকারকে হাত করে নেওয়াটা অনেক সহজ। অভিযোগ রয়েছে কিছু কিছু বিশ্ববিদ্যালয় অন্য জায়গায় স্থায়ী ক্যাম্পাসের নাম দিয়ে রাজধানীতে শাখা ক্যাম্পাস হিসেবে ভাড়া বাড়িতে শিক্ষা কার্যক্রম চালাচ্ছে। স্বল্প পরিসরে শিক্ষা কার্যক্রম চালানো অনেকে মূলত চালিয়ে যাচ্ছে সার্টিফিকেট বাণিজ্য। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, নির্ধারিত সময়ের মধ্যে নিজস্ব ক্যাম্পাসে ফিরে না গেলে এবার কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো কোনো বিশ্ববিদ্যালয় ছাত্র নাই, শিক্ষক নাই, কিন্তু তাদের সার্টিফিকেট পাওয়া যায়, এরকম অভিযোগ আছে। অনেকগুলো আছে তারা এখন কোর্টের রায় নিয়ে স্টে অর্ডার নিয়ে টিকে আছে। তা আমরা এগুলো রাখবো না। যারা ব্যবসা করতে চায়, যারা লেখাপড়া করতে চায় না, এদের। সংশ্লিষ্টরা বলছেন, নিজস্ব ক্যাম্পাসে ফিরতে বিশ্ববিদ্যালয়গুলোকে যেমন সরকারের প্রয়োজনীয় সহযোগিতা দিতে হবে, পাশাপাশি যারা আইন মানছেন না তাদের ব্যাপারেও বারবার সময় না বাড়িয়ে সরকারকে কঠোর হতে হবে। তাহিয়া রুবাইয়া, তপলা, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে,
ব্রহ্মপুত্র নদের ভাঙনে দিশেহারা গাইবান্ধার কামারজানিবাসী। হুমকির মুখে বিভিন্ন স্থাপনা, ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। দীর্ঘ জল্পনা কল্পনার পর গতকাল বিকেলে নতুন কমিটি ঘোষণা হয় দেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের। নতুন কমিটিতে সভাপতি পদে শেখ হাসিনা অপরিবর্তিত থাকলেও প্রথমবারের মতো সাধারণ সম্পাদক পদে এলেন আগের কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের। এর আগে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে দিনভর কাউন্সিলরদের বক্তব্য শোনেন শেখ হাসিনা সহ দলের কেন্দ্রীয় নেতারা। দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের 20তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিনের শুরু থেকেই অগণিত কর্মী সমর্থকের অপেক্ষা ছিল নতুন নেতৃত্বের। রোববার সকালে রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে ৬,৫৭০ জন কাউন্সিলরের অংশগ্রহণ এবং দলীয় প্রধান শেখ হাসিনার সভাপতিত্বে শুরু হয় অধিবেশন। এ সময় কাউন্সিলররা কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে তুলে ধরেন মাঠ পর্যায়ের চিত্র। ভেতরে সম্মেলন চললেও বাইরে থাকা নেতাকর্মীদের আশা নতুন নেতৃত্ব আগামী নির্বাচনের সাফল্যের পথ দেখাবে দলকে। আমাদের নেত্রীর উপর আমাদের এরকম কনফিডেন্স আছে, যিনি শুধু বেঁচে আছেন এই দেশের মানুষের মঙ্গলের জন্য। তো সুতরাং উনি যে নেতৃত্ব ঠিক করবেন ওটাই হলো আমাদের হৃদয়ের সমর্থন। আগামী নির্বাচনে আশা করি সারা বাংলাদেশে আমরা আবার ক্ষমতা আসবো, আবার বাংলাদেশে আমাদের জননেত্রী শেখ হাসিনার নেতৃত্ব দিবেন। আমরা যেভাবে এখন সক্রিয় আছি এইভাবে সক্রিয় থাকলে আগামীতেও ইনশাল্লাহ আমরা দেশের সরকার গঠন করতে পারব। রাষ্ট্রীয় ক্ষমতা, সেই ক্ষমতাকে আমরা মানুষের জন্য ব্যবহার করতে চাই। দুদিনের অপেক্ষার অবসান ঘটে বেলা শেষে শেখ হাসিনার সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে আগের কমিটি বিলুপ্ত হবার পর। এ সময় গঠিত নির্বাচন কমিশনে সভাপতি হিসেবে শেখ হাসিনার নাম উত্থাপন করেন সৈয়দা সাজেদা চৌধুরী। পরে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন তাকে সমর্থন করলে সর্বসম্মতিক্রমে অষ্টমবারের মতো দলীয় প্রধান হিসেবে দায়িত্ব বর্তায় শেখ হাসিনার ওপর। এরপর যে পদ নিয়ে এত গুঞ্জন, সেই সাধারণ সম্পাদক হিসেবে ওবায়দুল কাদেরের নাম প্রস্তাব করেন বিদায়ী কমিটির একই পদে থাকা সৈয়দ আশরাফুল ইসলাম, যাকে সমর্থন জানায় জাহাঙ্গীর কবির নানক। এর ভিতরে কোনো বিশৃঙ্খলা বা কোনো কিছু হয়নি, কোনো প্রতিযোগিতাও হয়নি। এখানে একে অপরকে বিশ্বাস করেন, ওনারা দায়িত্ব দিচ্ছেন এবং দায়িত্ব পালনের সক্ষম লোকরাই ওনারা দায়িত্ব দিচ্ছেন। জননেত্রী শেখ হাসিনার এই কমিটি কাউন্সিলের মাধ্যমে আমি স্বাগত জানাই। এর আগে দলের গঠনতন্ত্র, জাতীয় কমিটি, কার্যনির্বাহী সংসদ, দলীয় ঘোষণাপত্র, ত্রিবার্ষিক বাজেট, পার্লামেন্টারি বোর্ড এবং স্থানীয় সরকার নির্বাচনে মনোনয়ন বোর্ডে অনুমোদন দেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এর আগে কাউন্সিল অধিবেশনে অনুমোদন করা হয় আওয়ামী লীগের গঠনতন্ত্রের সংশোধনী। সংশোধিত গঠনতন্ত্র অনুযায়ী কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সংখ্যা 73 থেকে বাড়িয়ে 81 জন করা হয়। দলের সভাপতি মণ্ডলীর সদস্য 15 থেকে বাড়িয়ে 19 আর যুগ্ম সাধারণ সম্পাদক 3 থেকে বাড়িয়ে 4 জন করা হয়। এছাড়াও জাতীয় কমিটির সদস্য সংখ্যা করা হয় 180 জন। এদিকে আগামী নির্বাচনকে সামনে রেখে ঘোষণাপত্র অনুমোদন করা হয় কাউন্সিলে। পরে সভাপতি মণ্ডলী সহ আংশিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। বাংলাদেশ আওয়ামী লীগের 20তম কাউন্সিলে গঠনতন্ত্রে পরিবর্তন এনে সভাপতিমণ্ডলীর সদস্য 4 জন বাড়িয়ে 19 জন করা হয়েছে। পদাধিকার বলে দলের সভাপতি ও সাধারণ সম্পাদক এর সদস্য। নতুন সদস্য হলেন নুরুল ইসলাম নাহিদ, ডক্টর আব্দুর রাজ্জাক, ফারুক খান, আব্দুল মান্নান খান, রমেশ চন্দ্র সেন ও পীযূষ ভট্টাচার্য। আর সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকেও রাখা হয়েছে এ কমিটিতে। পুরনোদের মধ্যে বাদ পড়েছেন সতীশ চন্দ্র রায় ও নূহ উল আলম লেলিন। পুরনোদের মধ্যে রয়েছেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, বেগম মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, কাজী জাফর উল্লাহ, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও সাহারা খাতুন। 19 সদস্যের কমিটিতে শূন্য রয়েছে 3টি পদ। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে পুরনো 3 জনকেই আগের পদে বহাল রাখা হয়েছে। মাহবুবুল আলম হানিফ, ডাক্তার দীপুমণি ও জাহাঙ্গীর কবির নানকের সঙ্গে নতুন যোগ হয়েছেন আব্দুর রহমান। কোষাধ্যক্ষ পদে পুরনো কমিটির এইচএন আশিকুর রহমানই থাকছেন নতুন কমিটিতে। এদিকে বিকেলে অধিবেশনের শুরুতেই গঠনতন্ত্র, ঘোষণাপত্র ও বাজেট অনুমোদন দেয়া হয়। ইজাজ শৌমিক, সময় সংবাদ, ঢাকা। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
গতকাল সন্ধ্যায় গণভবনে যান নবনির্বাচিত সাধারণ সম্পাদক। এ সময় সেখানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। এর আগে ধানমন্ডির 3-এর এতে দলীয় সভাপতির কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন দেশের সবচেয়ে সুপ্রাচীন দলটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক। সেখানে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন তিনি। আজ তার সংবাদ সম্মেলন করার কথা রয়েছে। আওয়ামী লীগের কাউন্সিলে শেখ হাসিনা পুনরায় সভাপতি ও ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক নির্বাচিত হয় তাদের অভিনন্দন জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বিকেলে রাজধানীর সেগুন বাগিচায় এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। এ সময় মির্জা ফখরুল আশাবাদ ব্যক্ত করেন আওয়ামী লীগের নতুন কমিটি দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করবে। আওয়ামী লীগের সম্মেলনে শেখ হাসিনা আবার সভাপতি নির্বাচিত হয়েছেন এবং ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। একই সঙ্গে আবারও এই প্রত্যাশা করছি যে জাতির যে আশা, জাতির যে আকাঙ্ক্ষা, গণতন্ত্র ফিরিয়ে দেওয়া, অধিকার ফিরিয়ে দেওয়া, তার জন্য তারা কাজ করবেন। এই যে বিভাজনের রাজনীতি, ত্রাসের রাজনীতি বাংলাদেশের সত্যিকার অর্থেই একটা ফ্যাসিবাদ জন্ম দিয়েছে। আমরা এর থেকে মুক্তি চাই। বাংলাদেশ আওয়ামী লীগের নতুন কমিটি গণতান্ত্রিক ব্যবস্থায় কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ বিশ্লেষকদের। দলটির সাধারণ সম্পাদক পদে পরিবর্তনের বিষয়টিকে ইতিবাচক হিসেবেই দেখছেন তারা। যোগ্যতা ও নেতৃত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই বলে টানা ৩৫ বছর দলীয় সভাপতির দায়িত্বে রয়েছেন তিনি, এমনটাই মত রাজনৈতিক বিশ্লেষকদের। সেক্রেটারির পজিশনে একাধিক লোক কিন্তু কন্টেস্ট করছিলেন। আমরা ভিতর থেকে যা খবর পাচ্ছিলাম, মানুষ কিংবা দল হয়তো বা যখন একটা নতুন মুখ কিছুদিন পরে হয়তো দেখতে চায়, সব দলে জেনারেল সেক্রেটারি পজিশনটাতেই চেঞ্জ হয়েছে। তারা যেন বাংলাদেশে একটি কার্যকর গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য আওয়ামী লীগের নেতৃত্ব সুলভ ভূমিকা নিশ্চিত করে, তা দেখবার জন্য আমাদের আরো কিছুদিন অপেক্ষমান থাকতে হবে। আজ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে 2016-17 শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা। এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন সহকর্মী রাকিবুল হাসান, চলে যাচ্ছি তার কাছে। রাকিবুল। ধন্যবাদ ইকবাল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2016-17 শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের যে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে, ইতিমধ্যে কিন্তু বি ইউনিটের প্রথম যে বেজোর রোলধারীরা যারা ছিলেন তাদের পরীক্ষাটি শেষ হয়েছে এবং আপনারা দেখছেন আমার পেছনে একটি দীর্ঘ লাইন। আমরা এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মমতাজ কলা ভবনের সামনে দাঁড়িয়ে আছি। যারা পরীক্ষা দেওয়ার জন্য অপেক্ষা করছেন, হল রুমে ঢোকার জন্য অপেক্ষা করছেন, তারা হচ্ছেন বি ইউনিটের যারা জোর রোলধারীরা রয়েছেন তারা। এবং আমরা কিন্তু কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে হচ্ছে বেজোর রোলধারী যে পরীক্ষাগুলো হয়েছে সেখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ মিজান উদ্দিন তিনি কিন্তু পরিদর্শন করেছেন। এছাড়া আমরা তার থেকে যেটি শুনেছি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে যেটি জানিয়েছেন যে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করার জন্য কিন্তু তারা বিভিন্ন ধরনের ভিজিলেন্স টিম রেখেছে। এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখা হয়েছে এবং এর আগে থেকে কিন্তু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলছিলেন এবং বিভিন্ন সময় গণমাধ্যমকে বলেছেন যে এবারের ভর্তি পরীক্ষায় কিন্তু একটি বড় যে চ্যালেঞ্জটি তাদের জন্য ছিল সেটি হচ্ছে ইলেকট্রিক ডিভাইসের মধ্য দিয়ে কিন্তু আসলে যে অসৎ উপায় অবলম্বন করার বিষয়টি। তবে তিনি আমাদেরকে পরীক্ষা হল পরিদর্শন শেষে যেটি নিশ্চিত করেছেন যে এই সমস্ত কিছু প্রতিরোধে তারা কিন্তু সচেষ্ট রয়েছেন এবং এখনো পর্যন্ত অসৎ উপায় অবলম্বনের জন্য কোনো ধরনের পরীক্ষার থেকে কিন্তু কোনো আটক বা জিজ্ঞাসাবাদ এই ধরনের কোনো খবর আমরা পাইনি এবং এই ধরনের খবর বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের জানায়নি। আজকের পরীক্ষা খুব সুষ্ঠুভাবেই সম্পন্ন হচ্ছে বলেও তিনি আমাদেরকে জানিয়েছেন। বলে রাখি এখন 11টা থেকে 12টা পর্যন্ত বি ইউনিটের যে পরীক্ষাটি হবে সেটি জোর রোলধারী যারা রয়েছেন তারা এবং এর পরবর্তী যে পরীক্ষাগুলো রয়েছে দুপুর 1টা থেকে 2টা পর্যন্ত ডি ইউনিটের অর্থাৎ অবাণিজ্যিক গ্রুপে যারা রয়েছেন তারা হচ্ছে পরীক্ষা দিবেন এবং 56টি বিভাগ এবং 2টি অনুষদে কিন্তু ভর্তি পরীক্ষা চলবে এবং 27 তারিখ পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবং আমরা এখানে
যারা অভিভাবকরা এসেছেন, শিক্ষার্থী যারা পরীক্ষা দিয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা বলেছে যে আসন তাদের ছিল সেটি খুঁজে পেতে সমস্যা হয়নি এবং এখানে কোনো ধরনের ঝঞ্ঝাট ছাড়াই কিন্তু তারা পরীক্ষা সুষ্ঠুভাবে দিতে পারছেন। তো ইকবাল, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ভর্তি পরীক্ষার এই ছিল আমার কাছে সর্বশেষ। দর্শক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে স্নাতক 2016-17 শিক্ষাবর্ষে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। সেই খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী রাকিবুল হাসান। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র মোতালেব হোসেন লিপু হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে রুমমেট মনিরকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এদিকে হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে ক্যাম্পাসে রোববারও বিক্ষোভ করেছে তার সহপাঠীরা। বিস্তারিত জানাচ্ছেন সাইফুর রহমান রকি। বৃহস্পতিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আব্দুল লতিফ হলের 325 নম্বর রুমের ছাত্র লিপুর লাশ উদ্ধারের পর রাতেই প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য রুমমেট মনিরুল ইসলাম, বন্ধু প্রদীপ ও 2 নিরাপত্তা কর্মীকে আটক করে পুলিশ। এরপর টানা 3 দিন জিজ্ঞাসাবাদের পর রোববার আটক মনিরকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখায় পুলিশ। পরে দুপুরে তাকে সিএমএম আদালতে তোলা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক মুকসেদা আজগর। মামলাটি এখনো তদন্তাধীন আছে। আর সুষ্ঠু তদন্ত শেষে আমরা এর সঙ্গে যারা জড়িত ছিল আশা করি তাকে আমরা গ্রেপ্তার করে আইনের হাতে সোপর্দ করতে পারব। এর আগে সকালে হত্যাকারীদের শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশ নেন শিক্ষক শিক্ষার্থীরা। পরে একটি শোক র্যালি বের করেন তারা। বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছে, কিন্তু আমরা এটা থেকে উত্তরণ চাই। আমরা লিপু হত্যার সঠিক বিচার চাই এবং সঠিক তদন্তের মাধ্যমে খুনিদের বের করে তাদের সঠিক শাস্তি চাই। নিশ্চিত নিরাপত্তা যেখানে থাকে সেই হলগুলিতে যদি একজন ছাত্রের জীবন নিরাপদ না থাকে তাহলে আর কোথায় নিরাপদ? গত বৃহস্পতিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লতিফ হলের ডাইনিং এর পাশের একটি ড্রেন থেকে লিপুর লাশ উদ্ধার করেন কর্মচারীরা। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। মাগুরায় পারিবারিক বিরোধের জের ধরে হাসিনা বেগম নামে এক গৃহবধূকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। গতকাল বিকেলে পৌর এলাকায় এই ঘটনা ঘটে। স্বজনদের অভিযোগ, নতুন বাজার এলাকায় বাসিন্দা জামাল শেখ তার প্রথম স্ত্রী হাসিনা বেগমের অনুমতি ছাড়াই 3 বিয়ে করেন। এর প্রতিবাদ করায় প্রায়ই হাসিনাকে মারধর করত জামাল। পরে নির্যাতন সইতে না পেরে কিছুদিন আগে স্বামীর বিরুদ্ধে মামলা করেন ওই গৃহবধূ। এরই জেরে মামলা তুলে না নেয় গতকাল বিকেলে হাসিনাকে এলোপাথারি কুপিয়ে পালিয়ে যায় জামাল। পরে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। আমি থাকতে আমার স্বামী আরো আমার পর 3টে করেছে বিয়ে। আমার অনুমতি না নিয়ে সে 3টে বিয়ে করেছে। 3টে বিয়ে করার পরে আমারে নির্যাতন করে মাইরে ধরে বাড়িতে খেদাই দিচ্ছিল। খেদাই দিলি আমি যাই কেস করেছিলাম। কেস করবি তার মধ্যেও আমার মারে। আজকে আবার সকলটা কুপাই টুপাইয়ে আমারে মাইরে ফেলতে গেছিল। কুষ্টিয়ার ভেড়ামারায় ডাবল মার্ডার মামলার এজাহারভুক্ত আসামি নজরুল ও লামিমকে আটক করেছে র্যাব। র্যাব জানায়, গত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভৈরবের শম্ভুপুর এলাকায় অভিযান চালিয়ে 2 সহোদর নজরুল ইসলাম ও লামিমকে আটক করা হয়। আটকের পর তাদের সদর থানায় হস্তান্তর করা হয়। চলতি বছর 26 এপ্রিল এক কিশোরীকে ইফটিজিং এর সময় প্রতিবাদ করায় তার বাবা মুজিবুর রহমান মাস্টার ও তার চাচা মিজানুর রহমানকে কুপিয়ে হত্যা করে স্থানীয় কয়েকজন বখাটে যুবক। এ ঘটনায় অজ্ঞাত 4 জন সহ 12 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। হবিগঞ্জে অভিযানে দীপক নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযান পরিচালনার সময় তার সহযোগীদের হামলায় আহত হয় আরো 4 পুলিশ সদস্য। পুলিশ জানায়, গত রাতে গোপন সংবাদের ভিত্তিতে যশের অবদা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় দীপক ও তার সহযোগীরা। পুলিশও পাল্টা হামলা চালালে বাকিরা পালিয়ে গেলেও আহত হয় দীপক। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। দীপকের বিরুদ্ধে অপহরণ, ছিনতাই, ধর্ষণ সহ বেশ কয়েকটি মামলা রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। দীর্ঘদিন যাবৎ পলাতক দীপক ওরফে রাজু, তাকে আমরা গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করতে যাই। ওখানে যাওয়ার পর আমাদের 2 জন অফিসার প্রথমে তাকে আটক করার চেষ্টাকালে তাৎক্ষণিক তাদের উপর চড়াও হয় এবং সে নিজে দেশীয় অস্ত্র নিয়ে আমাদের পুলিশের উপর আক্রমণ করে। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় মানিকগঞ্জে 43 জেলেকে আটক করেছেন পুলিশ। ভোরে পদ্মা নদীর বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায় গত রাত থেকে ভোর পর্যন্ত শিবালয়ের পদ্মা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অভিযোগে 43 জেলেকে আটক করা হয়। একই সঙ্গে তাদের কাছ থেকে 120 কেজি ইলিশ, 2টি মাছ ধরার ট্রলার এবং 70,000 মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। সংবাদ আরো থাকছে। মাসুল কমায় পুরোদমে চালু করা সম্ভব হবে পানগাঁও কন্টেইনার টার্মিনাল, বলছেন জাহাজ মালিকরা। তুলা ও মেশিনারিজ অংশ আমদানি বাধ্যতামূলক করা হবে, জানালেন মন্ত্রী। দিনে দিনে চট্টগ্রাম মহানগরীতে বাড়ছে যানজট। যেখানে সেখানে গাড়ি পার্কিং এর কারণে গুরুত্বপূর্ণ সড়ক থেকে অলিগলি সবখানেই ভোগান্তি। ট্রাফিক বিভাগের দাবি, আইন মানছেন না চালকরা। মেয়র বলছেন সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হচ্ছে। এ অবস্থায় পরিকল্পিত অবকাঠামো নির্মাণের পরামর্শ নগর পরিকল্পনাবিদদের। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। সারি সারি দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা যানবাহন দেখে মনে হতে পারে রাজধানী ঢাকার যানজটের চিত্র, কিন্তু বাস্তবতা মানতে কষ্ট হলেও এটি বন্দরনগরী চট্টগ্রামের সাম্প্রতিক সময়ের অসহনীয় যানজটের ছবি। ঘণ্টার পর ঘণ্টা যানজটের কবলে পড়ে নাকাল হচ্ছে নগরবাসী। শুধু সড়ক কিংবা ভিআইপি সড়ক নয়, নগরীর ছোটখাটো রাস্তা থেকে শুরু করে প্রতিটি অলিগলিতে সারাক্ষণ লেগে থাকে যানজট। এতে নষ্ট হচ্ছে শ্রম ঘণ্টা, দিনে দিনে বাড়ছে এই দুর্ভোগের মাত্রাও। আমি তো একটা টাইম শিডিউল করে বাসা থেকে বের হই, বাট সেই জাস্ট টাইমে আমি অফিসে পৌঁছাতে পারি না। ফুটপাত থাকলে মানুষজন সব ফুটপাত দিয়ে চলাচল করতে পারতো। 20 মিনিটের রাস্তা যাইতে 1.5 ঘন্টা লাগতেছে, 2 ঘন্টা লাগতেছে। ট্রাফিকের দুর্বলতা, যেটা যথাযথ বাসগুলো পার্কিং করতেছে। নগরীর ভিআইপি সড়ক হিসেবে পরিচিত ইপিজেড সড়ক, চট্টগ্রাম বন্দর সড়ক, বিমানবন্দর সড়ক সহ গুরুত্বপূর্ণ সড়কেরও একই অবস্থা। বন্দরের প্রবেশ মুখে যানজটের কারণে ক্ষতির মুখে পড়ছে আমদানি রপ্তানি বাণিজ্য। বন্দরগুলো এলোমেলো করে গাড়ি রাখার কারণে যানজট বাড়ি যায়। বন্দর থেকে মাল নিতে বাইরে করতে আমাদের কষ্ট হইতেছে। ট্রাফিক বিভাগের কর্মকর্তারা বলছেন চালকরা মানছে না আইন। আর মেয়র জানালেন সমস্যার সমাধানে ব্যবস্থা নেওয়া হচ্ছে। পার্কিং এর আমরা স্পট নির্ধারণ করে দিব। ওই জায়গা ব্যতীত আর কোথাও গাড়ি দাঁড়াতে পারে, যার গাড়ি হোক তাকে ফাইন করা। রাস্তা যে অকুপাই করার কারণে যে ট্রাফিক কনজেশন যেটা হচ্ছে সেটা থেকে আমরা পরিত্রাণ পাবো। আইনটা যাতে মানতে একদম বাধ্য হয়, টেকনিক্যালি আমরা ওইভাবে একটা ব্যবস্থা করবো যাতে লেফট লেনটা ফ্রি রাখতে পারি আমরা বিয়ে করে দিয়ে। এদিকে চট্টগ্রাম ধীরে ধীরে যানজটের নগরীতে পরিণত হচ্ছে উল্লেখ করে নিরসনে নানা পরামর্শ এই নগর পরিকল্পনাবিদের। ট্রাফিক ম্যানেজমেন্ট হলো ফার্স্ট ক্রাইটেরিয়া আপনার, যেটা হলো ট্রাফিক কনজেশন কমানোর জন্য যে কোনো নগরে, এবং যে এক্সিস্টিং রোড নেটওয়ার্ক আছে সেটার 100% ইউটিলাইজ। 270 বর্গ কিলোমিটার ঢাকার জনসংখ্যা 1.5 কোটির বেশি, আর মাত্র 60 বর্গ কিলোমিটারের চট্টগ্রামে 60 লাখ মানুষের বসবাস। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। আওয়ামী লীগের নতুন কমিটি সুসংগঠিতভাবে আগামী জাতীয় নির্বাচনে বিজয় নিয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। রোববার সন্ধ্যায় রাজধানীর গুলশান হোটেল লেক শোরে সাংবাদিকদের সামনে তিনি একথা বলেন। এ সময় আওয়ামী লীগের সম্মেলনে অংশ না নিয়ে বিএনপি নিজেদের দুর্বলতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী। এই কমিটি দক্ষতার সঙ্গে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করবে এবং আমি বিশ্বাস করি যে এই কমিটি যখন নির্বাচিত হয় তখন সর্বসম্মতি কিন্তু হয়েছে এবং সবারই প্রত্যাশা শেখ হাসিনার নেতৃত্বে আগামী জাতীয় নির্বাচনে আমরা ইনশাল্লাহ আগামী নির্বাচনে যে বিজয় তা সুনিশ্চিত করতে পারবো। একটি রাজনৈতিক দলের মধ্যে বিরোধী থাকবেই বা বিতরণও থাকবে, তার মানে এই নয় যে আমাদের সামান্য উপস্থিত থাকবে না তারা। আমরা আশা করেছিলাম আসলে ভালো হতে পারে, খুশি হতে পারবো। ব্রহ্মপুত্র নদের ভাঙনে দিশেহারা হয়ে পড়েছে গাইবান্ধার কামারজানিবাসী। হুমকির মুখে পড়েছে সরকারি বেসরকারি স্থাপনা সহ ঐতিহ্যবাহী কামারজানি বন্দর। বালুর বস্তা ফেলা হলেও ভাঙন প্রতিরোধে স্থায়ী পদক্ষেপের অপেক্ষায় ব্রহ্মপুত্র পাড়ের মানুষরা। ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। গাইবান্ধা থেকে হেদায়েতুল ইসলাম বাবুর প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন ওবায়দুল ইসলাম।
কয়েক দফা ভাঙনে নিঃস্ব জহুর আলী সবশেষ আশ্রয় নেন গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নের গোঘাট গ্রামে, কিন্তু ব্রহ্মপুত্র নদ তার পিছু ছাড়েনি। 22 বিঘা সম্পত্তির পুরোটাই এখন ব্রহ্মপুত্রের পেটে। ছিন্ন ভিন্ন হয়ে বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে ছেলে মেয়েরা। 84 বছর বয়সের এই বৃদ্ধর মতো গ্রামের আর সবার গল্প অনেকটা একই রকম। আমার কিছু নেই, এখন ডেরা চলি, একজন বাড়িতে আছি, একটু আশ্রয় দিয়ে আছি। এক বাড়ি ভাঙি গেছে, তারপর একটা বাড়ি করছি, সেটা ভাঙছে, তারপরে ফিরে এখানে আসছিলাম, এটা ভাঙি গেল। আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি, আমাদের নদীর কাজটা করে দেখ, আমরা এটাই সুখী হব। ভাঙনের কবলে পড়ে নদীগর্ভে যাই যাই করছে কলমু এফএনসি সরকারি প্রাথমিক বিদ্যালয়। বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সহ হুমকির মুখে পড়েছে সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনা। ভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ড বালির বস্তা ফেলা শুরু করলেও তাতে সন্তুষ্ট নয় ভুক্তভোগীরা। 300 মিটার ভাঙনের রক্ষার্থে আপনার মিনিমাম বস্তা প্রয়োজন হচ্ছে 1 লাখ বস্তা জিও ব্যাগের। সেখানে আপনার 1000-2000 বস্তা দিয়ে কোনো অবস্থাতেই ভাঙন রক্ষা হবে না। স্থায়ী ভাঙন রোধ করার জন্য একবারই একটা বিশাল বরাদ্দ করা উচিত। অবশ্য ভাঙন প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। এই বছর আমরা পদক্ষেপ নিয়েছি, আমাদের ডিপিপি পাস হয়ে গেলেই আমরা আগামী বর্ষা মৌসুমের আগে আমরা পার্মানেন্ট কাজ শুরু করব। গত 50 বছরে কামারজানি ইউনিয়নের 3 কিলোমিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়েছে। এলাকাবাসীর দাবি, ভাঙন ঠেকানোর জন্য পানি উন্নয়ন বোর্ডের বরাদ্দকৃত অর্থের পরিকল্পনা অনুযায়ী সঠিক ব্যবহার নিশ্চিত করা হলে স্থায়ীভাবে যেমন ভাঙন প্রতিরোধ হবে, তেমনি কমে আসবে বাস্তুহারাদের সংখ্যা। এলাকার অসহায় নিঃস্ব মানুষগুলোর মধ্যেও স্বস্তি ফিরে আসবে। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। বন্দর ব্যবহারের মাসুল 50 থেকে 70% কমানোর ফলে পানগাঁও কন্টেইনার টার্মিনাল পুরোদমে চালু করা সম্ভব হবে বলে মনে করছেন জাহাজ মালিকরা। ইতিমধ্যে বেশ কিছু মেইনল্যান্ড শিপিং অপারেটর এই রুটে কন্টেইনার পরিবহনে আগ্রহ প্রকাশ করেছে। নৌ পরিবহন মন্ত্রী জানিয়েছেন, পানগাঁও সচল করতে তুলা ও মেশিনারিজের একটি অংশ এই বন্দর দিয়ে আমদানি বাধ্যতামূলক করা হবে। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শোলে। চট্টগ্রাম বন্দর থেকে নৌপথে নিরাপদে ও কম খরচে কন্টেইনারে পণ্য পরিবহনের জন্য 2013 সালে পানগাঁও বন্দরটি চালু করা হলেও 3 বছরে এই রুটে পরিবহন হয়েছে মাত্র 5600 টিওএস কন্টেইনার। এর জন্য 32টি প্রতিষ্ঠান লাইসেন্স পেলেও মুনাফার নিশ্চয়তা না থাকায় অপারেশনে আসেনি কোনোটি। এই প্রেক্ষাপটে গত 17 অক্টোবর নৌ মন্ত্রণালয় 3 বছরের জন্য পানগাঁর 7টি মাসুল কমিয়ে গেজেট প্রকাশ করেছে। এই পদক্ষেপে পানগাঁ থেকেও কলকাতা রুটেও সার্ভিস চালু করার কথা জানান সংশ্লিষ্টরা। চিটাগং থেকে 20 ফিট বা 40 ফিট একটা কন্টেইনার যেন প্রায় ডবল ছিল, এখন সংশোধিত ট্যারিফের পর সেটার খরচ প্রায় অর্ধেকে নেমে আসছে। অপেক্ষা করছিলাম পানগাঁ হ্যান্ডলিং চার্জ কমাবার জন্য, এবং আগামী মাস থেকে আমরা কলকাতা ঢাকা সরাসরি একটা করে কন্টেইনার সার্ভিস আমরা চালু করতে যাচ্ছি। এদিকে মাসুল কমায় শিপিং অপারেটরদের আগ্রহ বাড়লেও নির্দিষ্ট শিডিউল ঘোষণা এবং জাহাজের সংখ্যা বাড়ানোর পরামর্শ তাদের। আর রফতানিকারকরা বলছেন, পানগাঁও থেকে চট্টগ্রাম বন্দরে রফতানি পণ্য পাঠাতে হলে ফ্রেট ফরওয়ার্ডারদের অফিসও এখানে আসতে হবে। কারণ শুধু পোর্ট 3টে জাহাজ চলে কাজ করছে, অন্যগুলি তো কাজ করছে না। অন্যগুলি যদি শিডিউল ডিক্লেয়ার করে তখন কিন্তু সবাই কার্গো দিতে শুরু করবে। আমাদের দরকার এখন মাল দিব, চিটংয়ে পাঠাবো, 5-6 ঘন্টার মধ্যে চিটংয়ে পৌঁছে যাবে। যতক্ষণ না পর্যন্ত এখানে ফ্রেট ফরওয়ার্ডার অফিস না করছে, পানগাঁওতে এক্সপোর্টের কোনো মালামাল দেওয়া সম্ভব না। এখনো কিছু সমস্যা আছে জানিয়ে পানগাঁও সচল করতে নানা পদক্ষেপ নেওয়ার কথা জানান নৌমন্ত্রী। আমরা একটা কোটাও নির্ধারণ করে দিতে চাচ্ছি, সেটি হলো যে তুলা এবং মেশিনারি তার একটা পার্সেন্টেজ পানগাঁওতে আনতে হবে, এই ধরনের একটা সিদ্ধান্ত দিয়ে দেব। প্রায় 5টা কন্টেনার জাহাজ প্রাইভেট সেক্টরে ইতিমধ্যে নির্মাণ কাজ শেষ করেছে, এদিকেই আমরা এটা সচল করতে পারব। ট্যারিফ কমানোর পর চট্টগ্রাম থেকে নৌপথে একটি 20 ফুট কন্টেনার পরিবহনের খরচ 44,000 থেকে কমে 29,000 টাকা হয়েছে। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। নারায়ণগঞ্জের বিভিন্ন ডকইয়ার্ডে তৈরি হচ্ছে দেশীয় ও আন্তর্জাতিক মানের বড় বড় জাহাজ। সস্তায় শ্রম পাওয়ায় স্বল্প খরচে তৈরি হচ্ছে এসব জাহাজ। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই শিল্পকে আরো এগিয়ে নেওয়া সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে স্থানীয় ভূমিদস্যু ডকইয়ার্ড বন্ধ করে দেওয়ার হুমকি দিচ্ছে বলে অভিযোগ জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠানের মালিকদের। নারায়ণগঞ্জ থেকে শওকত আলী সৈকতের তথ্য ও আব্দুল আল মামুনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
নারায়ণগঞ্জের শীতলক্ষা ও মেঘনার পাড়ে গড়ে ওঠা সরকারি বেসরকারি শতাধিক ডকইয়ার্ডে তৈরি হচ্ছে কন্টেইনার, অয়েল ট্যাঙ্কার ও বলগেট সহ নদী ও সমুদ্রগামী জাহাজ। স্বল্প মূল্যে শ্রম পাওয়ায় কম খরচে দেশীয় প্রযুক্তিতে এখানে তৈরি হচ্ছে আন্তর্জাতিক মানসম্পন্ন জাহাজ। আর সরকারি ঋণ সুবিধা পেলে এই শিল্পকে আরও এগিয়ে নেওয়া সম্ভব বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এতে দেশীয় নৌযানের চাহিদা পূরণের পাশাপাশি জাহাজ বিক্রি করে বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব বলে মনে করছেন তারা। কিছু টেকনিক্যাল জিনিস দরকার আছে, আমরা আমাদের দেশে আমরা সাবমেরিনে তৈরি করতে পারবো। বিদেশে জাহাজটা 6 কোটি টাকার উপরে পড়ে, আর আমাকে বাংলাদেশে বানাইলে 1,30,00,000। ডেনমার্কের যে জাহাজটি আনে 18 ইঞ্চি, এই ডেজার্টটি পড়ে প্রায় 100 কোটি টাকা, আর আমাকে বাংলাদেশে বানাইতে আছে 4 কোটি টাকা। আমরা যদি এই ওয়ার্কফোর্সকে কাজে লাগাতে পারি তাহলে আমাদের জাহাজ নির্মাণের যে কস্টিংটা সেটা অনেকটা কমে আসবে। সেক্ষেত্রে আমরা অন্যান্য দেশের সাথে আমরা কিন্তু এক ধরনের কম্পিটিশনে যেতে পারবো। তবে অধিকাংশ ডকইয়ার্ডে অত্যন্ত ঝুঁকি নিয়ে কাজ করতে হয় শ্রমিকদের। ক্যানিং মেশিন দুর্ঘটনা ঘটলে তার জীবনটাই বরবাদ, আর কিছু করতে পারবো না। আরো নিরাপত্তা দরকার আছে, সেফটি বেল লাগে, আমাদের কাছে কন্ট্রাক্টর দেয় না, আমরা পাবো করতে। এদিকে স্থানীয় ভূমিদস্যুরা ডকইয়ার্ড বন্ধ করার হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠানের মালিকরা। কিছু ভূমিদস্যু আছে আমাদের আশেপাশে, খুব ডিস্টার্ব করতেছে, তারা ডকইয়ার্ডটা উঠাই দিতে চাচ্ছে। অবশ্য এই সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস দিলেন বিআইডব্লিউটি এর এই কর্মকর্তা। এই শিল্পকে ডেভেলপ করার জন্য যা যা করা দরকার সেটা আমরা পালন করব। কোনো যদি ভূমিদস্যু অন্যায়ভাবে তাকে করে অবশ্যই আমরা সেটা দেখব। নারায়ণগঞ্জের শতাধিক ডকইয়ার্ডে কাজ করে জীবিকা নির্বাহ করছেন প্রায় 1 লাখ শ্রমিক। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সিআরআই পাবলিকেশনস সেন্টারের স্টল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। গতকাল আওয়ামী লীগের সম্মেলনে প্রাঙ্গণে সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে সিআরআই এর স্টল ঘুরে দেখেন তিনি। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতারা। 2009 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত আওয়ামী লীগ সরকারের নানা সাফল্য নিয়ে বিভিন্ন বই, বুকলেট, ব্যাজ ও টি শার্ট বিতরণ করে আসছে সিআরআই। এছাড়া মুক্তিযুদ্ধ সহ আওয়ামী লীগের বিভিন্ন অবদানের বই ও স্টিকার বিক্রি করছে প্রতিষ্ঠানটি। এবার দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় পর্যটকবাহী একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে অন্তত 13 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরো অনেকে। তাদের মধ্যে 8 জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে চিকিৎসকরা। স্থানীয় সময় রোববার ভোর 5টার দিকে ডেজার্ট হট স্প্রিং এলাকায় ইন্ডিয়ান ক্যানিয়নের কাছে এই দুর্ঘটনা ঘটে। ইউএসএ হলিডে নামে পর্যটকবাহী বাসটি 31 জন যাত্রী নিয়ে সাউদার্ন ক্যালিফোর্নিয়া থেকে লস অ্যাঞ্জেলসের উদ্দেশ্যে ছেড়ে যায়। পথে ভয়াবহ ওই দুর্ঘটনায় ঘটনাস্থলেই 13 জন নিহত হন। পরে উদ্ধারকর্মীরা বাসের জানালা ভেঙে যাত্রীদের বের করে হাসপাতালে ভর্তি করেন। তবে দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। এ বিষয়ে তদন্তের কারণে দুর্ঘটনাস্থলে গাড়ি চলাচল সাময়িক বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। কাতারের সাবেক আমির শেখ খলিফা বিন হামাদ আল থানি মারা গেছেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কিউএনএ বরাতে রয়টার্স এ খবর নিশ্চিত করেছে। স্থানীয় সময় রোববার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 84 বছর। এ ঘটনায় কাতারে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। তিনি 1972 সাল থেকে 1995 সাল পর্যন্ত টানা 23 বছর ক্ষমতায় ছিলেন। পরে নিজ ছেলে শেখ হামাদ বিন খলিফা আল থানির ষড়যন্ত্রের কারণে ক্ষমতাচ্যুত হন এই আমির। বর্তমানে তার নাতি শেখ তামিম ক্ষমতায় রয়েছেন। এবার খেলার খবর। ঘোষণা হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর চূড়ান্ত পর্বের সূচি। খেলা শুরু হবে 4 নভেম্বর। প্রথম দিনই মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তাদের প্রতিপক্ষ নবাগত রাজশাহী কিংস। প্রতিবারের মতো এবারও প্রতিদিন হবে 2টি করে ম্যাচ। প্রথম পর্বে ঢাকায় হবে 4 থেকে 13 নভেম্বর পর্যন্ত। এরপর 3 দিনের বিরতি দিয়ে 17 নভেম্বর চট্টগ্রামে শুরু হবে দ্বিতীয় পর্ব। তৃতীয় পর্বে আবারও ঢাকায় ফিরবে খেলা। 25 নভেম্বর শুরু হবে এই শেষ পর্ব। লিগ পর্বে সেরা 4 দল খেলবে কোয়ালিফায়ারে। 6 ডিসেম্বর থেকে খেলা হবে এলিমিনেটর ও কোয়ালিফায়ার। প্রথম ও দ্বিতীয় কোয়ালিফায়ারের বিজয়ী দল 8 ডিসেম্বর লড়বে ফাইনাল। এবার জানাবো ফুটবলের খবর। কমলাপুরের সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে টার্ফে ছোট ছোট পাথরের আধিক্য থাকায় তা ফুটবলারদের জন্য ঝুঁকিপূর্ণ। টার্ফটি পর্যবেক্ষণ করেছেন ফিফা পরামর্শক দীপক খানালকার। এ নিয়ে ফিফাকে রিপোর্ট করবেন তিনি।
এদিকে বাফুফের সাধারণ সম্পাদক জানিয়েছেন, গোপালগঞ্জে প্রিমিয়ার লিগে মাঠে গড়াতে ভেন্যুর কোনো সমস্যা না থাকলেও সমস্যা আছে আবাসনে। বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মুস্তাফা কামাল স্টেডিয়ামে আমাদের যে ফিফার আর্টিফিশিয়াল টার্ফটি রয়েছে, তো এখানে যেহেতু আমাদের গত বছরের লিগটি অনুষ্ঠিত হয়েছে, আমাদের আগামী 4-5 দিন পরে আমাদের এখানে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ অনুষ্ঠিত হতে যাবে। তো গতবারের অভিজ্ঞতা থেকে আমরা কি সমস্যার সম্মুখীন হয়েছিলাম, এই লিগকে সামনে রেখে আমরা সেই সমস্যাগুলো যাতে আমরা উতরাতে পারি বা সেগুলো যাতে আমরা ওভারকাম করতে পারি যতটুকু সম্ভব, সেগুলো আমরা ফিফাকে জানিয়েছি। টার্ফে লুকিয়ে থাকা ছোট ছোট পাথর, ফুটবলাররা এমন মাঠে ইনজুরির শিকার হতে পারেন যখন তখন। অথচ 1 বছরও হয়নি কমলাপুরের সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে টার্ফ নির্মাণ করেছে ফিফা। নভেম্বরে এই টার্ফে মাঠে গড়ানোর কথা আছে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের। ফিফার কাছে এ নিয়ে অভিযোগ জানায় বাফুফে। ফিফা পরামর্শক দীপক খানালকার বাংলাদেশে এসেছেন টার্ফের দোষ ত্রুটি পরীক্ষা করতে। টার্ফের সবকিছুই দেখলাম, তবে কোনো কিছু নিয়েই আমি এখন মন্তব্য করতে চাই না। 1 সপ্তাহের মধ্যে আমি ফিফাকে এখানকার টার্ফ নিয়ে রিপোর্ট করব। বাফুফে সংলগ্ন ভবন সংলগ্ন যে টার্ফটা দেখেছি, তাই সেটা 5-7 বছর হয়ে যাওয়ার পর যতটুকু মানসম্পন্ন, এটা এখনো তার ধারে কাছে নেই। সুতরাং আমরা চাইবো ফিফা এত কোটি টাকা দিচ্ছে, এটা যারা তৈরি করছে তারা যথাযথভাবে তৈরি করছে কিনা তার একটা সমাধান হওয়া উচিত। এদিকে ঢাকায় আরো 2 রাউন্ড শেষে গোপালগঞ্জে শুরু হবে প্রিমিয়ার লিগের খেলা। মাঠ খেলার উপযুক্ত হলেও সমস্যা আছে আবাসন নিয়ে, সেটাই সমাধানের চেষ্টা চালাচ্ছে বাফুফে। একসাথে 8 থেকে 10টি টিমকে রাখার মতো সেখানে ব্যবস্থা নেই, এবং আমরা যেভাবে করে আসলে গোপালগঞ্জ ভেন্যুকে নিয়ে প্ল্যান করছি, ময়মনসিংহ ভেন্যুর মতো, যেহেতু গোপালগঞ্জ স্টেডিয়ামে ফ্লাড লাইট নেই, সেখানে আমাদেরকে ডেলি 1টি করে খেলা আয়োজন করতে হবে, এবং ডেলি 1টি করে খেলা আয়োজন করতে হলে দলসমূহ, এবং যেখানে আমরা 1 রাউন্ডের খেলা যদি আমরা আয়োজন করি, তাহলে দলগুলো ঢাকা থেকে বা তাদের নিজস্ব জায়গা থেকে গোপালগঞ্জে একদিন আগে গিয়ে সেখানে একদিনের জন্য প্র্যাকটিস করে খেলে আবার চলে আসবে, এবং এভাবে। নাসির সুলতান, সময় সংবাদ, ঢাকা। আমরা সর্বভাবে বিশ্বাস। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আওয়ামী লীগের নতুন কমিটি গণতান্ত্রিক ব্যবস্থায় কার্যকর ভূমিকা রাখবে, আশাবাদ বিশ্লেষকদের। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক। বিয়ে বিচ্ছেদ, দেনমোহর ও ভরণ পোষণ সহ পারিবারিক সমস্যা নিরসনে গঠিত আদালতে সুফলের চেয়ে ভোগান্তি বেশি, অভিযোগ ভুক্তভোগীদের। অধিক গুরুত্ব দেওয়ার তাগিদ। 3 দফা সময় বাড়ালেও নিজস্ব ক্যাম্পাসে যেতে পারেনি 40টি বেসরকারি বিশ্ববিদ্যালয়। ডিসেম্বরের মধ্যে না গেলে কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি মন্ত্রণালয়ের। যেখানে সেখানে পার্কিং ও গাড়ি থামানোর কারণেই চট্টগ্রামে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে যানজট। পরিকল্পিত অবকাঠামো ও ট্রাফিক ম্যানেজমেন্টের পরামর্শ নগর পরিকল্পনাবিদদের। এবং চট্টগ্রাম টেস্টে জয়ের স্বপ্ন পূরণ হল না বাংলাদেশের। শ্বাসরুদ্ধকর ম্যাচে ইংলিশরা জিতল 22 রানে। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও এয়ারটেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইল ফোনে পেতে SMS করুন *PN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।